আসসালামু আলাইকুম। কোডক্রাফট পিডিতে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন পিএইচপি বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্ট। গত পর্বে আমরা জেনেছিলাম পিএইচপির পরিচিতি এবং দেখেছিলাম পিএইচপি কোড রান করার জন্য জ্যাম সার্ভার কিভাবে ইনস্টল করে সেটাকে সেট আপ করতে হয় এবং তার ভিতর একটি ফোল্ডার করে একটি পিএইচপি ফাইল তৈরি করে প্রথম পিএইচপি কোড আমরা রান করেছিলাম। তো আজকে আমরা দেখব পিএইচপির সিনট্যাক্স ও বেসিক স্ট্রাকচার। আমরা আরো দেখব পিএইচপির ভেরিয়েবলস এবং পিএইচপির কমেন্টস। আমরা আজকে আরো একটা জিনিস জানবো, সেটা হচ্ছে গত পর্বে আমরা যেমন দেখেছিলাম htdocs এর ভিতরে একটি ফোল্ডার তৈরি করে সেখানে একটি পিএইচপি ফাইল তৈরি করে আমরা সেখানে একটা কোড রান করেছিলাম। আপনারা চাইলে কিন্তু এই কাজটা অনলাইনে করতে পারেন, সেটা আপনি প্র্যাকটিস করার জন্য অথবা কোনো এক্সপেরিমেন্ট করার জন্য অনলাইনে কিন্তু আপনি পিএইচপি কোড রান করতে পারেন। তো চলেন দেখি কিভাবে সেটা করা যায়। আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখানে লিখব পিএইচপি স্যান্ডবক্স। পিএইচপি স্যান্ডবক্স লিখলে এখানে আপনারা কয়েকটা ওয়েবসাইট পাবেন, আপনারা যে কোনো একটাতে ঢুকবেন। আমি এটাতে যাচ্ছি। এখানে আসার পর আপনারা দুই পাশে দুটি কলাম দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে টেস্ট ইউর কোড উইথ দিস টেস্টার। তো এটা মূলত এখানে যা আছে এটা মূলত একটা কোড এডিটরের মতো কাজ করবে। আমরা এটা কেটে দিই। আর ডান পাশে যে কলামটা আছে এখানে ব্রাউজারের মতো আপনারা আউটপুটটা দেখতে পাবেন। তো আজকে আমরা এখানেই কাজ করব। তো চলেন আমরা শুরু করি আজকের টপিক। প্রথমে আমরা কথা বলবো পিএইচপির সিনট্যাক্স ও বেসিক স্ট্রাকচার নিয়ে। পিএইচপির সিনট্যাক্সটা আসলে কি? পিএইচপির সিনট্যাক্সটা হচ্ছে একটা নিয়ম। পিএইচপি কোড লেখার নিয়মটাকে মূলত সিনট্যাক্স বলে। আমি যদি উদাহরণ দেওয়ার জন্য আপনাকে বলি, আপনি মোবাইলে কিছু একটা কাজ করতে চান, আপনার ফোনে আমি যদি উদাহরণ দেওয়ার জন্য বলি, আপনি আপনার ফোনে কিছু একটা কাজ করতে চান। এখন আপনার ফোন বা আমাদের সকলের ফোনই কিন্তু পাসওয়ার্ড দিয়ে লক করা থাকে। তো আমরা যদি ফোনের ভিতরে একটা কাজ করতে যাই, তাহলে আমরা সর্বপ্রথমে কি করতে হবে? ফোনের পাসওয়ার্ড দিয়ে ফোনটাকে ওপেন করতে হবে। তারপর ফোনের ভিতরে আমরা কাজ করব এবং কাজ করা শেষ হয়ে গেলে ফোনের পাওয়ার বাটন প্রেস করে ফোনটাকে আবার লক করে ফেলব। তো পিএইচপির স্ট্রাকচারটা অনেকটা এরকম। পিএইচপিতে স্ট্রাকচার হিসেবে প্রথমে আপনাকে একটা স্টার্টিং ট্যাগ ইউজ করতে হবে, যেটা আপনার ফোনের পাসওয়ার্ড দিয়ে ফোনটাকে ওপেন করার মতো। তো চলেন দেখি কিভাবে সেই স্টার্টিং ট্যাগ লেখা যায়। স্টার্টিং ট্যাগ লিখতে হলে সর্বপ্রথম আপনাকে একটা কর্নার ব্র্যাকেট দিতে হবে, তারপর আপনার একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে, এরপর লিখতে হবে পিএইচপি। এটা হচ্ছে আমার প্রথম এটা হচ্ছে পিএইচপির স্টার্টিং ট্যাগ। আর পিএইচপির আরেকটা ক্লোজিং ট্যাগ আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক তারপর কর্নার ব্র্যাকেট। তো এর ভিতরে আপনি চাইলে আপনার পিএইচপি কোড রান করতে পারেন। তো চলেন আমরা একটা সিম্পল একটা কোড রান করে দেখি। আমরা একটা কিছু ইকো করে দেখি। আমরা এটা ইকো করে দেখি, এটাতে একটু ভুল আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আমরা এটাকে যদি রান করি তাহলে আমরা এই লেখাটা কিন্তু দেখতে পাবো। তো এই যে এখানে আমরা এই লেখাটা দেখতে পাচ্ছি। তো এইভাবে মূলত কাজ করে। আমরা আরো একভাবে কাজ করাইতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই যে পিএইচপি লেখাটা যদি আমরা প্রথমে না দেই, হ্যাঁ, এটা হচ্ছে
শর্ট ওপেনিং ট্যাগ বলে এটাকে পিএইচপির, এটাও কাজ করবে, কিন্তু এই এনভায়রনমেন্টে এটা কাজ করবে না। এটা কাজ করার জন্য আপনার লোকাল সার্ভারের ভিতরে গিয়ে সেখানে পিএইচপি আইএনআই ফাইলের ভিতরে শর্ট ওপেন ট্যাগটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, তারপর কাজ করবে। দুটোটার কাজ একই, সুতরাং আমরা একটু দেখাই এখানে কাজ করবে কিনা। না, এখানে কাজ করছে না, সুতরাং আমরা ওইটাতে যাব না। হ্যাঁ, এবার কাজ করছে। তো পিএইচপিতে আপনারা যদি স্টার্টিং ট্যাগ দিয়ে ক্লোজিং ট্যাগ দিয়ে তার ভিতর কিছু লেখেন তাহলে সেটা কাজ করবে। এখন আরেকভাবে করা যায়, আপনারা যদি ক্লোজিং ট্যাগটা না দেন তাহলেও কিন্তু এটা কাজ করবে। হ্যাঁ, আমরা এখানে ক্লোজিং ট্যাগ না দিয়ে তারপরে আমরা অন্য আরেকটা কিছু ইকো করি। এবার আমরা যদি এটাকে রান করি, দেখেন এখানে আমার দুটোটা নামই কিন্তু চলে এসেছে। কিন্তু আমি যদি এখানে ক্লোজিং ট্যাগটা এখানে দেই তাহলে কি হয়? তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিএইচপি কোড এই জায়গাটুকুকে, হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত এই জায়গাটুকুকে সে পিএইচপির ভিতরে রাখছে, সুন্দরভাবে ইয়ে করছে। এখানে ইকো লেখাটা কিন্তু আসছে না। তারপরে আমি যে এই যে কোটেশন দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়েছি, তারপর সেমিকোলন দিয়েছি, এগুলো কিন্তু আসছে না, শুধু এখানে আসছে মিনহাজ। হ্যাঁ, যদিও এখানে স্পেস নাই, তারপরে এখানে ইকো, তারপর স্পেস, তারপরে এই যে এখানে সৃজন লেখাটা চলে আসছে, এই যে এই জায়গাটুকু, এই জায়গাটুকু। এটা হওয়ার কারণ কি? এখানে আমরা এই ট্যাগ দেইনি। তো আমরা যদি এই ক্লোজিং ট্যাগটাকে আমরা এখানে দেই, এখানে দিয়ে রান করি, তাহলে কিন্তু দেখেন আমার দুইটা নামই এখানে সুন্দরভাবে প্রিন্ট করছি, কিন্তু মাঝখানে কোনো স্পেস নেই। আমরা যদি এখানে নতুন লাইন দিয়ে দিই তারপরেও কিন্তু এখানে স্পেস আসছে না। তো এটা করার, আমরা যদি এখানে স্পেস বা অন্য কিছু দিতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমরা এইখানে ক্লোজিং ট্যাগটা আমরা এখানে দিয়ে দিই। এটার জন্য নতুন করে একটা আমরা স্টার্টিং ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আমরা দিয়ে দেব। এবার দেখেন এখানে কিন্তু এই যে আমরা লাইনগুলো লিখেছি, হ্যাঁ, এগুলো কিন্তু এখানে কাউন্ট করছে। এর ভিতরে আরো কিছু সিনট্যাক্স আছে, যেমন আমরা যদি এই যে ইকো, তারপর এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা আমার নামটা লিখি বা যে কোনো কিছু লিখি, এরপরে আমরা একটা সেমিকোলন দিই। আমি যদি সেমিকোলনটা না দিই তাহলে কি হবে দেখি। এখানে রান করছে, আমরা এটা হওয়ার কথা না, আমরা একটু এটা দেখি, তারপর রান করছে। আচ্ছা, এটা মনে হয় এই যে আমি ক্লোজিং ট্যাগটা করার কারণে এখানে পুরোটাকে ধরে রেখেছে। হ্যাঁ, এখানে কিন্তু সিনট্যাক্স এরর চলে এসেছে, কিন্তু আমরা যদি একটা সেমিকোলন দিয়ে দেই তাহলে কিন্তু আমার লেখাটা প্রিন্ট হয়ে আসছে। এই যে সেমিকোলনটা আমি প্রথমে উঠিয়েছিলাম তারপর আবার দিয়েছি, এই সেমিকোলনটা দেওয়াও কিন্তু একটা সিনট্যাক্স। যদি আপনার ক্লোজিং ট্যাগ না থাকে তাহলে আপনার এভাবে সেমিকোলন দিতে হবে, অথবা আপনার অন্য কোনো পিএইচপির অন্য অন্য যেই সব ফাংশন আপনি লিখবেন সেগুলা থেকে একটা থেকে আরেকটাকে আলাদা করার জন্য আপনি সেমিকোলন বা কমা আপনি ইউজ করতে পারেন। তো এই ছিল পিএইচপির বেসিক সিনট্যাক্স। এবার আমরা আলোচনা করব পিএইচপির ভেরিয়েবলস নিয়ে। তো পিএইচপির ভেরিয়েবলস কি? ভেরিয়েবলস আপনারা যদি জাভাস্ক্রিপ্ট জেনে থাকেন, জাভাস্ক্রিপ্টে আপনারা দেখেছেন ভেরিয়েবল নেওয়া হয়
ভার্ট, লেট, কনস্ট এগুলো দিয়ে। ভেরিয়েবল নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা তথ্যকে স্টোর করে রাখা। একটা নাম দিয়ে সেই নামের ভিতর একটা তথ্য আপনি স্টোর করে রাখবেন, সেইটা আপনি পরে আপনি পুরো কোডের ভিতরে যেই কোনো জায়গায় শুধু নামটা বসিয়ে যদি আপনি কল করেন, তাহলে আপনার সেই লেখাটা বা আপনার সেই তথ্যটা সেখানে চলে আসবে। আপনার বারবার সেই লেখাটাকে আপনি ধরেন না অনেক বড় একটা লেখা আপনি লিখলেন, 200 ওয়ার্ডের একটা লেখা লিখলেন, সেটা যদি আপনি বারবার লিখতে চান বা বারবার সেটাকে যদি আনতে চান, তাহলে দেখা যাচ্ছে আপনার বারবার সেটা লিখতে হবে। আপনার যদি সেটা বারবার লিখতে না চান, তাহলে আপনি একটা ছোট্ট করে একটা নাম দিয়ে আপনি একটা ভেরিয়েবল নেবেন, তারপর সেই ভেরিয়েবলের ভ্যালু দিবেন আপনার সেই লেখাটা দেওয়ার পর আপনি পরবর্তীতে যে কোনো একটা জায়গায় এই শুধু ভেরিয়েবলের নামটা ধরে ডাকবেন, তাহলে কিন্তু আপনার পুরো লেখাটা আপনার সেখানে চলে আসবে। তো চলেন আমরা একটু প্র্যাকটিস করে দেখি। পিএইচপি ভেরিয়েবল লেখার জন্য আপনাকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে, এটাকে বলে $। এটা ইউজ করার পর আপনি যে কোনো কিছু দিয়ে আপনি নাম দিতে পারেন। যেমন আমি আমার নাম লিখি, দেওয়ার পর আপনি একটা ইকুয়াল চিহ্ন দিবেন। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর আপনি ডাবল কোটেশন দিতে পারেন, সিঙ্গেল কোটেশন দিতে পারেন। দেওয়ার পর আপনি আপনার যে প্যারাগ্রাফটা বা আপনার যে তথ্যটা আছে সেটা আপনি এখানে দিতে পারেন। যেমন আমি এখানে লিখব মাই নেম ইজ মিনহাজ। তো এইটা দিয়ে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন নেম নামে আমি একটা ভেরিয়েবল নিয়েছি, $সাইন দিয়ে আমি একটা নেম নিয়েছি। তো সেইখানে একটা ভ্যালু দিয়েছি মাই নেম ইজ মিনহাজ। তো এটাকে যদি আমি এই ভেরিয়েবলটাকে আমি কিভাবে ব্যবহার করব, এটা ব্যবহার করার জন্য আমি ধরেন না আমি ইকো করছি, ইকো সাইন নেম। দেখেন আমার এখানে সম্পূর্ণ সেন্টেন্সটা কিন্তু এখানে চলে এসেছে। এভাবে আমি অনেকগুলো ভেরিয়েবল নিয়ে রাখতে পারি, যেখানে আমি যদি এখানে আরো অনেক বড় কিছু লিখি, হ্যাঁ, সেটা কিন্তু আমি সেটা এখানে কল করে শুধু নেম কল করে কিন্তু আমি সম্পূর্ণ তথ্যটাকে এখানে নিয়ে আসতে পারবো। তো এই যে নাম নেওয়ার কিছুটা তো এই নামটা লিখার বা ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করারও কিছু নিয়ম আছে। তো চলেন সেগুলো আমরা একটু দেখি। আপনি এই নামটা নিতে পারেন আপার কেস দিয়ে, হ্যাঁ, আপনি যদি লিখে আপনি এখানে যদি ইকো করেন, এবার যদি আপনি এন্টার করেন, তাহলে কিন্তু আমার রেজাল্টটা চলে এসেছে। তার মানে আপনি ছোট হাতের অক্ষর নেন বা ক্যাপিটাল অক্ষর নেন, কোনো সমস্যা নেই। আর আপনি যদি পরবর্তীতে কোনো নাম্বার অ্যাড করতে চান সেটাও পারেন। যেমন আমি এখানে 1 দিলাম, এখানেও আমি 1 দিয়ে যদি ট্রাই করি, হ্যাঁ, এখানে এটা চলে এসেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি নাম্বারটা প্রথমে বসাই এবং সেটাকে আমি এখানে দিয়ে আমি যদি এটাকে সরি
হ্যাঁ, এবার ঠিক আছে। আমরা যদি এখন এটাকে রান করি তাহলে কিন্তু সিনট্যাক্স এরর আসছে। হ্যাঁ, এর কারণ হচ্ছে আপনি ভেরিয়েবলের শুরু কোনো নাম্বার দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ভেরিয়েবল নেওয়ার নিয়ম। এছাড়া আপনি আপার কেস লোয়ার কেস যে কোনোটা দিয়ে আপনি আপনার ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা তো গেল আমরা একটা এখানে তো সব আমরা লেটার নিয়েছি, এরপরে আমরা নাম্বার নিতে পারি। ভেরিয়েবলে আপনি নাম্বার নিতে পারেন, যেমন $সাইন নিয়ে আমি লিখলাম এজ 29। লেখার পর আমরা এটাকে যদি ইকো করি, ইকো এজ, আমার কিন্তু এখানে আমার এজের ভ্যালুটা কিন্তু আমার এখানে চলে এসেছে, কারণ আমরা এজ কে কল করেছি। হ্যাঁ, এজ ভেরিয়েবলটাকে আমরা কল করেছি, এখানে এটা চলে এসেছে। আপনারা দেখেন, আমি যখন এখানে একটা স্ট্রিং নিয়েছি, মানে আমি যখন এখানে একটা টেক্সট নিয়েছি, সেখানে কিন্তু আমি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে সেটাকে দুই পাশ থেকে বন্ধ করে দিয়েছি। কিন্তু নাম্বার যখন নিয়েছি আমি কিন্তু এটা নেইনি। নাম্বার নেওয়ার ক্ষেত্রে আপনারা এই জিনিসটা না নিলেও কোনো সমস্যা নেই, এটা আপনার সঠিক সিনট্যাক্স হিসেবেই ধরা হবে। এরপর আপনারা নিতে পারেন দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা, সাপোজ আমি এখানে যে কোনো একটা দশমিক সংখ্যা দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি, দশমিক সংখ্যাটা আপনি নিতে পারেন। দেখেন এখানে দশমিক সংখ্যাটাও কিন্তু শো করছে। সুতরাং আপনার ভেরিয়েবলের ভিতরে কোনো লেটার নিতে পারেন, স্ট্রিং নিতে পারেন বা টেক্সট, সেটাও নিতে পারেন। আপনি একটি পূর্ণ সংখ্যা নিতে পারেন, অথবা আপনি একটি দশমিক সংখ্যাও ভেরিয়েবলের ভিতরে রাখতে পারেন। তো আপনারা এইভাবে ভেরিয়েবলগুলো নিয়ে রাখলে কিন্তু আপনার আপনি যখন পরবর্তীতে কোড করবেন, আপনি খুব ইজিলি যে কোনো একটা তথ্যকে আপনি সেখানে ভেরিয়েবল দিয়ে ধরে, ভেরিয়েবল দিয়ে ডেকে সেটাকে আপনি কিন্তু এক্সিকিউট করতে পারেন। এখন আমরা জানবো পিএইচপির কমেন্টিংটা কি। কমেন্টিংটা মূলত হচ্ছে আপনার একজন কোডার যখন কোড করে, তো সে যখন অনেকগুলো লাইনের কোড করে, প্রায় 200-300 লাইনের কোড যখন সে করে ফেলে, তখন বিভিন্ন জায়গায় আপনি কোন কোডটা করেছেন সেটা কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না। সেগুলা একটা নোট করে রাখার জন্য, আপনি যদি মনে করেন যে এখানে একটা ফাংশন করেছেন, আপনি এই ফাংশনটা কি কাজের জন্য করেছেন বা কোন পারপাসে আপনি এই ফাংশনটা করেছেন, সেটার জন্য একটা নোট করে রাখবেন। সেই নোট করে রাখলে, মনে করেন আপনি এখানে কিছু লিখলেন, হ্যাঁ, আমি যদি এখানে লিখি নেম, হ্যাঁ, লিখে যদি আমি এটাকে রান করি, তাহলে কিন্তু সিনট্যাক্স এরর চলে আসছে। কারণ আমি এখানে করতে চাচ্ছি যে আমার নেমটা এখানে দিয়েছি, আমি সেটার একটা নোট আমি এখানে রাখতে চাচ্ছি। কিন্তু আমি যখন নেম লিখলাম, তাহলে কিন্তু একটা সিনট্যাক্স এরর চলে আসছে। তাহলে আমি নোটটা কিভাবে করব? নোটটা নেওয়ার জন্য মূলত কমেন্টিংটা আছে। কমেন্ট দুইভাবে করা যায়। কমেন্ট দুইভাবে করার হচ্ছে, প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনি সিঙ্গেল কমেন্ট নিতে পারেন, সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট নেওয়ার জন্য আপনার যেটা করতে হবে, স্ল্যাশ, দুইটা স্ল্যাশ দিলে, ডাবল স্ল্যাশ দিলে আপনার পুরো লাইনটা কমেন্ট হয়ে যাবে। আপনার লাইনটা যখন কমেন্ট হয়ে যায়, তাহলে হবে কি, আপনার কমেন্টের ভিতরে যেই লেখাগুলো আছে এটা পিএইচপি কোড হিসাবে কাউন্ট করবে না। হ্যাঁ, তো পিএইচপি কোড হিসেবে কাউন্ট না করলে আপনি কোড এডিটরে এটা দেখতে পাবেন, কিন্তু এটার আউটপুট কিছু আসবে না। আমরা একটু রান করে দেখি। দেখেন, আমি যে এখানে নেম লিখেছি, এই জিনিসটা কিন্তু এখানে আসছে না, এবং আমার অন্যান্য জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। আপনি চাইলে মাল্টি লাইন কমেন্টও
ইউজ করতে পারেন। মাল্টি লাইন কমেন্ট লেখার জন্য যেমন আপনি এখানে লিখতে পারেন, মাল্টি লাইন কমেন্ট লেখার নিয়ম হচ্ছে স্ল্যাশ স্টার দিয়ে আপনি মাল্টি লাইন কমেন্টের শুরু করতে পারেন। হ্যাঁ, আপনি স্ল্যাশ স্টার দিয়ে শুরু করবেন এবং আপনি যতটুকু জায়গা আপনি কমেন্ট করতে চান সেখানে গিয়ে আপনি লিখবেন স্টার স্ল্যাশ। এতটুকু লিখলে আপনার সেই কোডটুকু যতটুকুর ভিতরে আপনি এই যে মাল্টি লাইন কমেন্টটা রেখেছেন ততটুকু কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে যাবে বলতে আপনার এটা কোনো কোড হিসেবে কাউন্ট হবে না। তো চলেন এটা যদি আমরা রান করি। আচ্ছা, এখানে আমরা ইকো দিয়েছিলাম, এটা না দিয়ে আমরা যে কোনো কিছু একটা ইকো দিই। এবার যদি আমরা রান করি, দেখেন আমার শুধু এই মিনহাজ লেখাটা ইকো হচ্ছে, মানে ব্রাউজারে শো করছে, কিন্তু আমি এখানে যে ভেরিয়েবল গুলো নিয়েছিলাম, হ্যাঁ, সেগুলো কিন্তু কোনো কাউন্ট করছে না। তো এইভাবে আপনারা মাল্টি লাইন কমেন্ট নিতে পারেন। তো কমেন্ট নেওয়ার কারণ কি? হ্যাঁ, কি কারণে আপনি কমেন্টটা নেবেন? কমেন্ট নেওয়ার বেশ কিছু কারণ আছে। এর মধ্যে যেমন আপনি কোনো একটা কোড আপনি ব্যাখ্যা করার জন্য আপনি একটা কমেন্ট করে রাখতে পারেন। যেমন আমি এখানে কি কোড করেছি সেটাকে সহজে যাতে আপনি পরবর্তীতে বুঝতে পারেন সেটা বোঝার জন্য আপনি একটা কমেন্ট করে রাখতে পারেন। অথবা আপনি একটা কোড লিখেছেন, সেটা আপনি অন্য আরেকজনের কাছে পাঠিয়েছেন, এখন সে এই জিনিসটা বুঝতে পারছে না যে আপনি এখানে কি ফাংশন আপনি করেছেন। তো সেইটা আপনি যদি তাকে বুঝাইতে চান তাহলে আপনি এখানে একটা কমেন্ট করে দিলে কিন্তু সে খুব সহজে বুঝে ফেলবে। আপনি ভবিষ্যতে নোট রাখার জন্য আপনি কমেন্ট নিতে পারেন। এছাড়াও আপনি বিভিন্ন ডিবাগিং এর ক্ষেত্রে আপনি কমেন্টটা নিতে পারেন। যেমন আপনি একটা কোড করেছেন, সেখানে আপনি যখন তো এই যে এই কমেন্টিং গুলা আপনারা কেন করবেন? কমেন্টিং করার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে আপনি কোনো কোড আপনি ব্যাখ্যা করার জন্য আপনি একটা কমেন্ট করে রাখতে পারেন, যাতে আপনি পরবর্তীতে দেখলে সেই কোডটা কি কাজ করছে বা কেন লিখেছিলেন সেটা ব্যাখ্যা করার জন্য আপনি একটা কমেন্ট করে রাখতে পারেন। অথবা ধরেন আপনি কোড করেছেন, আপনি একটা ফাইল তৈরি করেছেন, এই ফাইলের ভিতরে অনেকগুলো কোড আছে। এইখানে আপনি কোন জায়গায় কোন কাজটা করেছেন এই জিনিসটা সহজে আপনি খুঁজে পাবেন না। এই জিনিসটা খুঁজে পাওয়ার জন্য আপনি কিন্তু একটা কমেন্ট করে রাখতে পারেন। কমেন্ট করে রাখলে আপনি সহজে সেই কমেন্টটা আপনার চোখে পড়বে। চোখে পড়লে আপনি হ্যাঁ বুঝতে পারবেন যে আমি এই জায়গায় এই কাজটা করেছি। এরপর আপনি কমেন্ট ইউজ করতে পারেন ডিবাগিং এর জন্য। ডিবাগিং এর জন্য কমেন্ট কিভাবে ইউজ করবেন? মনে করেন আপনি একটা মাল্টিপল লাইনের একটা কোড করেছেন, অনেকগুলো লাইনের কোড করেছেন। সেখানে আপনি যখন কোডটা রান করছেন বা আপনি আউটপুট যখন দেখছেন সেখানে কিছু এরর আসছে। তো এরর গুলা কিভাবে আসছে, কোত্থেকে আসছে সেইগুলা ফাইন্ড আউট করার জন্য মাঝে মাঝে কিছু অংশ, আপনার কোডের কিছু অংশ অমিট করে রাখতে হয়, মানে কোডগুলোকে বন্ধ করে রাখতে হয়। যেমন আমরা কমেন্টিং এর ভিতরে দেখেছিলাম। তো সেই কোডগুলোকে আমরা ভ্যানিশ করে দিয়ে আমরা দেখতে পারি যে হ্যাঁ এবার আমার কোডটা ঠিকঠাক মতো রান হচ্ছে কিনা বা কোন জায়গায় সমস্যা হচ্ছে, এগুলা চেক করার জন্য আপনি কমেন্টটা ইউজ করতে পারেন। আচ্ছা, এই তো গেল কমেন্টিং এর উপকারিতা, এবং কমেন্টিং এর কিছু অপকারিতাও কিন্তু আছে। তো আমরা এখন জানবো কোন কোন কাজগুলো কমেন্টিং এর ক্ষেত্রে কোন কোন সময় কমেন্ট করা উচিত না। যেমন আপনি
নিরাপত্তা বিবেচনা করে আপনি যদি কমেন্টের ভিতরে কোনো এপিআই কি অথবা পাসওয়ার্ড ইত্যাদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার নিরাপত্তার একটা তাহলে কিন্তু আপনার নিরাপত্তার জন্য একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়াবে। তো এটা এড়ানোর জন্য আপনি কোনো এপিআই কি অথবা পাসওয়ার্ড কমেন্ট হিসেবে কমেন্টের ভিতরে আপনি সেই এপিআই কি অথবা পাসওয়ার্ড আপনি রাখা উচিত না। এরপর যেটা করা উচিত না সেটা হচ্ছে অতিরিক্ত কমেন্টিং করা। যেমন ধরেন না, আপনি অনেকগুলো লাইনের কোড করেছেন, সেখানে আপনি 2 লাইন পর পরই আপনি একটা কমেন্ট করছেন, 2 লাইন পর পরই একটা কমেন্ট করে রাখছেন যে আমি এখানে এই কাজ করেছি, সেখানে ওই কাজ করেছি। তো দেখা গেছে যে আপনার কোডের চাইতে আপনার কমেন্টের পরিমাণ বেশি হয়ে যাবে। তখন আপনার কোডটা কে সুন্দর করার বদলে আপনার বিপরীতে আপনার কোডটা কিন্তু আরো হিবিজিবি এবং অগোছালো হয়ে যাবে। আপনার কমেন্টটাকে খুঁজে বের করার জন্য নতুন করে আরেক কমেন্ট করতে হবে, যেটা করার কোনো পদ্ধতি নাই। তো অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় কমেন্ট করা উচিত না। তো এই ছিল কমেন্টিং এর সম্পর্কে বিস্তারিত। আমার ভিডিওর পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন আছে পিএইচপির, যেমন আমি যদি এখানে যাই, পিএইচপি ম্যানুয়াল লিখে যদি আমরা সার্চ করি, এখানে আপনারা পিএইচপির ম্যানুয়াল পাবেন। এখানে আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী যা যা আপনার জানার দরকার আছে, যেমন এখানে বেসিক সিনট্যাক্স আছে, টাইপস আছে, ভেরিয়েবলস আছে, এই আমরা যেটা আজকে শিখলাম, এই ধরনের আরো অনেক অনেক জিনিস আছে, ফাংশন আছে, হ্যাঁ। তো এরর আছে, কি কি করলে এরর হয়, হ্যাঁ। তো এই সব জিনিসগুলো আপনি কিন্তু এখান থেকে ডকুমেন্টেশন হিসেবে দেওয়া আছে, আপনারা কিন্তু এখান থেকে পড়ে পড়ে জেনে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।